বাংলার খবর ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। আপনারা জানেন আমাদের রাজ্যে আজকে সপ্তম দফার লোকসভা ভোট গ্রহণ কমপ্লিট হলো। শুধু সপ্তম দফাতে না, সারা ভারতবর্ষে যে 543টি লোকসভা আসন রয়েছে পুরোপুরিভাবে ভোট গ্রহণ কমপ্লিট হলো। আর এখানে প্রশ্ন উঠছে, আমাদের রাজ্যে যে 42টি লোকসভা আসন রয়েছে সেই 42টি লোকসভা আসনে কী হতে চলেছে, অর্থাৎ 42টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস কটি আসন পেতে পারে এবং বিজেপি কটি আসন পেতে পারে তা নিয়ে কিন্তু প্রত্যেক চিন্তিত হয়ে পড়েছে। আপনারা জানেন 2019 সালে যে লোকসভা ভোট হয়েছিল তখন আমাদের বাংলায় 42টি আসনের মধ্যে বিজেপি ভালো ফল করেছিল, অর্থাৎ তারা 18টি আসন পেয়েছিল। আসন্ন লোকসভা ভোটে তারা আবারও 30-এর উপরে লড়াই করছে। এইদিকে তৃণমূল কংগ্রেসও 2014 সালে তারাও যে 34 থেকে 35টি আসন পেয়েছিল 2014 সালে লোকসভা ভোটে, সেই লক্ষ্যে কিন্তু তারা এগোচ্ছে। অর্থাৎ তাদেরও বক্তব্য যে আমরা 34 থেকে 35টি আসন পাবো 42-এর মধ্যে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এখন বাংলার রাজনীতি একেবারে উত্তপ্ত। কি হতে চলেছে 4ই জুন যে লোকসভা ভোটের গণনা রয়েছে সেখানে কি হতে চলেছে তা নিয়ে কিন্তু বাংলা সহ সারা ভারতবর্ষের জনসাধারণ কিন্তু একেবারে উচ্ছ্বাসিত রয়েছে। কারণ একদিকে যখন এই লোকসভা ভোটে বিজেপির নাড়া ছিল আবকি বার 400 পার, তখন শুধুমাত্র বিজেপিকে হারানোর জন্য বিরোধী 24টি দল একজোট হয়ে পড়েছে। তো দেখার বিষয় রয়েছে এই আসন্ন লোকসভা ভোটে যে 543টি লোকসভা আসনে ভোট গ্রহণ হলো আমাদের ভারতবর্ষে, সেখান থেকে কত আসন কে পেতে পারে এবং দিল্লির লড়াইয়ে কে এগিয়ে রয়েছে, এবং আমাদের বাংলার যে 42 আসন রয়েছে সেই বাংলার 42 আসনে কে জয়ী হতে চলেছে, সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে তুলে ধরবো যে প্রত্যেকটা লোকসভা কেন্দ্র থেকে কোন রাজনৈতিক দল কত শতাংশ ভোট পেতে পারে এবং 42 আসনের মধ্যে কোন রাজনৈতিক দলের দিকে কত আসন যেতে পারে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে। আচ্ছা, প্রথমেই যদি আমরা কাঁথি লোকসভা কেন্দ্রের দিকে লক্ষ্য রাখি, কাঁথিতে কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কারণ কাঁথি লোকসভা কেন্দ্রে একদিক থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছিল উত্তম বারিককে, অপরদিকে এখানে বিজেপির প্রার্থী ছিল সৌমেন্দু অধিকারী, এবং এখানে কিন্তু তাদের মধ্যে একটা টান উত্তেজনা হওয়ার সম্ভাবনা ছিল এবং ভোটের দিন আমরা দেখলাম এখানে টান উত্তেজনা। কারণ কাঁথি, তমলুক এসব লোকসভা কেন্দ্রগুলিতে কিন্তু একটা অধিকারী পরিবারের শক্তিশালী গড় রয়েছে, আর সেখানে অধিকারী পরিবারকে তৃণমূল কংগ্রেস হারাতে পারবে কিনা, কারণ তৃণমূল কংগ্রেসের এই কাঁথি, তমলুক দুটি লোকসভা কেন্দ্র মান সম্মান বাঁচানোর লোকসভা কেন্দ্র। কাঁথি লোকসভা কেন্দ্র থেকে যেটা ভোট হয়েছে, এবার সম্ভাব্য ফলাফল যেটা হতে পারে 4ই জুন, এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক ভোট পেতে পারে প্রায় 45% মতো, এবং বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী ভোট পেতে পারে 43%, এবং সিপিএম ক্যান্ডিডেট এখানে ভোট পেতে পারে 9%। অর্থাৎ কাঁথি লোকসভা কেন্দ্রটি আমরা তৃণমূল কংগ্রেসের দিকে যেতে দেখতে পাচ্ছি, এমনটাই কিন্তু ওখানকার জনমত সমীক্ষায় উঠে আসছে। তারপর যদি আমরা পরবর্তী লোকসভা কেন্দ্র দিকে লক্ষ্য রাখি, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে জয়নগর। এই জয়নগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে ভোট পেতে পারে প্রতিমা মণ্ডল প্রায় 42% মতো, এবং সিপিএম ক্যান্ডিডেট তারা ভোট পেতে পারে 38% মতো, এবং বিজেপি ক্যান্ডিডেট ভোট পেতে পারে 13% মতো। অর্থাৎ জয়নগর লোকসভা কেন্দ্রতে কিন্তু সিপিএম বনাম তৃণমূল কংগ্রেসের লড়াই হতে চলেছে, এমনটাই কিন্তু গ্রাউন্ড লেভেল থেকে জনমত সমীক্ষায় উঠে আসছে, এবং সম্ভাব্য ফলাফল এটাই কিন্তু হতে পারে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের ধারণা। তারপরে আমরা পরবর্তী লোকসভা কেন্দ্র দিকে যদি লক্ষ্য রাখি, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে একদিকে যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছে খলিলুর রহমান, অপরদিকে কিন্তু এখান থেকে তার প্রতিপক্ষ মুর্শিদাবাদ থেকে সিপিএমের প্রার্থী রয়েছে মোহাম্মদ সেলিম। তাদের মধ্যে কিন্তু একটা টান উত্তেজনা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখানে কিন্তু সিপিএম থেকে মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছে। মোহাম্মদ সেলিমের কিন্তু ভালো ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছিলাম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষ কিন্তু সিপিএমকে অনেকটাই চাইছে। এখান থেকে সম্ভাব্য ফলাফল যেটা 4ই জুন হতে পারে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান ভোট পেতে পারে প্রায় 45% মতো, এবং সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম তার ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে 30% মতো, এবং বিজেপি ক্যান্ডিডেট তাদের ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে 14% মতো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে। অর্থাৎ জনমত সমীক্ষায় যেটা শেষ মুহূর্তে উঠে আসে, আজকের যে সপ্তম দফার ভোট গ্রহণ শেষ হলো সেখান থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস এই আসনটি অনায়াসে ছিনে নিতে চলেছে, এমনটাই। তারপর যদি আমরা পরবর্তী লোকসভা কেন্দ্র দিকে লক্ষ্য রাখি, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে বসিরহাট। এই বসিরহাট লোকসভা কেন্দ্র নিয়ে আমরা এক রকম এখানে নানা রকম দেখতে পেলাম, কারণ বসিরহাট লোকসভা কেন্দ্রে আপনারা জানেন যে সন্দেশখালী নিয়ে কিন্তু বাংলা রাজনীতিতে একটা চর্চা চলছিল সন্দেশখালীর ঘটনাকে লক্ষ্য করে, আর এখান থেকেই কিন্তু বিজেপি একটা ইস্যু পেয়ে যায়, এবং বিজেপি কিন্তু সারা বাংলা জুড়ে সন্দেশখালীর ঘটনাকে লক্ষ্য করে কিন্তু ভোট প্রচার করে। এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেতে পারে হাজী নুরুল ইসলাম 45% মতো, এবং বিজেপি প্রার্থী রেখা পাত্র ভোট পেতে পারে 25% মতো, এবং সিপিএম এর তারপরে যদি আমরা পরবর্তী লোকসভা কেন্দ্র দিকে লক্ষ্য রাখি, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে ঝাড়গ্রাম। এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে, যেটা শেষ মুহূর্তে সমীক্ষায় উঠে আসছে 53% মতো তৃণমূল কংগ্রেস এই লোকসভা কেন্দ্রটি থেকে ভোট পেতে পারে, এবং বিজেপি প্রার্থী তারা এখানে ভোট পেতে পারে প্রায় 37% মতো, এবং সিপিএম ক্যান্ডিডেট তাদের ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম থেকে 7% মতো। অর্থাৎ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি কিন্তু শুধু সময়ের অপেক্ষা তৃণমূল কংগ্রেসের জয়, এমনটাই কিন্তু ওখানকার জনসাধারণের বক্তব্য। ঝাড়গ্রাম থেকে খুব ভালো ফল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তারপরে যদি পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে আমরা লক্ষ্য রাখি, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে বীরভূম।
এই বীরভূম লোকসভা কেন্দ্রে আপনারা জানেন ওখান থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস বিশাল শতাব্দী রায় ওখান থেকে 3বারে সাংসদ রয়েছে বীরভূম থেকে, বিশাল ভোটের মার্জিনে আমরা দেখেছিলাম 2019 সালে লোকসভা ভোটে প্রার্থী করেছিল। আর এবার কিন্তু আবারও শতাব্দী রায়কে তৃণমূল কংগ্রেস ভরসা করেছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই বীরভূম লোকসভা কেন্দ্রটি থেকে 47% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার প্রতিপক্ষ এখান থেকে বিজেপি প্রার্থী, তাদের ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে 41% মতো এবং মিল্টন রশিদের কংগ্রেসের থেকে ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে 10% মতো। অর্থাৎ এখান থেকেও কিন্তু বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হলেও কিন্তু শতাব্দী রায় অনেকটাই এগিয়ে রয়েছে, শেষ মুহূর্তের সমীক্ষায় কিন্তু এমনটাই উঠে আসছে। তারপর যদি পরবর্তী লোকসভা কেন্দ্র দিকে আমরা লক্ষ্য রাখি, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে পুরুলিয়া। এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রটি কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে বরাবরই উত্তরবঙ্গে যে সিটগুলো রয়েছে সেখানে বিজেপি শক্তিশালী এবং দক্ষিণবঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেস শক্তিশালী, সেহেতু পুরুলিয়া লোকসভা কেন্দ্রটি কিন্তু তৃণমূল দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূল ভোট পেতে পারে প্রায় 42%, বিজেপি ভোট পেতে পারে প্রায় 38%-এর মতো এবং কংগ্রেস তারা ভোট পেতে পারে প্রায় ওই 12-13%-এর মতো পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে। তারপরে যদি আমরা পরবর্তী লোকসভা কেন্দ্র দিকে লক্ষ্য রাখি, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে বহরমপুর। এই বহরমপুর লোকসভা কেন্দ্রে একেবারে টান টান উত্তেজনা ছিল একদম ভোটের আগে পর্যন্ত। আমরা দেখছিলাম এখান থেকে একদিকে যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছে ইউসুফ পাঠানকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে, কারণ বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রায় 60%-এর কাছাকাছি কিন্তু সংখ্যালঘু ভোট রয়েছে, সেহেতু কিন্তু ইউসুফ পাঠান একটা বড় মুখ হতে চলেছে তৃণমূল কংগ্রেসের হয়ে। এবং তার প্রতিপক্ষ এখান থেকে কংগ্রেসের প্রার্থী রয়েছে 5বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, তারও কিন্তু একটা বিশাল প্রভাব রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে। অর্থাৎ সব মিলিয়ে একেবারে টান টান উত্তেজনা ছিল। বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেতে পারে প্রায় 36%-এর মতো এবং বিজেপি প্রার্থী ভোট পেতে পারে প্রায় 24%-এর মতো এবং কংগ্রেস থেকে অধীর রঞ্জন চৌধুরী ভোট পেতে পারে 35%। এই লোকসভা কেন্দ্রটি কিন্তু একেবারে বাংলা রাজনীতিতে হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র, অর্থাৎ 1-2% ভোট যেদিকে কেটে যাবে সেই দিকেই কিন্তু এই লোকসভা কেন্দ্রটি চলে যেতে পারে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বনাম কংগ্রেস এখানে কিন্তু টান টান উত্তেজনা থাকবে। তারপরে যদি আমরা পরবর্তী লোকসভা কেন্দ্র দিকে লক্ষ্য রাখি, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। এটিও কিন্তু বাংলা রাজনীতির একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র, কারণ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছে অভিষেক ব্যানার্জি। আর তাকে হারানোর জন্য বিজেপি প্রথমেই বলছিল যে তারা এখান থেকে হেভিওয়েট ক্যান্ডিডেট দেবে, শেষ পর্যন্ত আমরা দেখলাম সেখান থেকে হেভিওয়েট ক্যান্ডিডেট দিতে পারেনি, অভিজিৎ দাসকে তারা প্রার্থী করেছে বিজেপি থেকে। এবং এখান থেকে সিপিএমের প্রার্থী রয়েছে খুব সিপিএমের হেভিওয়েট নেতা এবং লড়াকু নেত্রী, এখান থেকে প্রতিকুর রহমানকে সিপিএম প্রার্থী করেছে। অর্থাৎ সব মিলিয়ে এখান থেকে তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি ভোট পেতে পারে প্রায় 53%-এর মতো, বিজেপি থেকে এখানে ভোট পেতে পারে 29%-এর মতো এবং সিপিএম কংগ্রেস জোট প্রতিকুর রহমান ভোট পেতে পারে প্রায় 12-13%-এর মতো। তারপরে যদি আমরা পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে চলে যাই, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে বিষ্ণুপুর। এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটি কিন্তু একেবারে কারণ এই লোকসভা কেন্দ্রটি থেকে প্রাক্তন স্বামী স্ত্রী লড়াই হচ্ছে। একদিকে যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছে সুজাতা মণ্ডল, অপরদিকে তার বিজেপি থেকে প্রার্থী রয়েছে তারই প্রাক্তন স্বামী সৌমিত্র খা। অর্থাৎ এখানে কিন্তু টান টান উত্তেজনা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে 41% এবং বিজেপি ভোট পেতে পারে 42%। অর্থাৎ অল্প ভোটের মার্জিনও হলেও এই আসনটি কিন্তু বিজেপির দিকে গেলেও যেতে পারে। তারপর যদি পরবর্তী লোকসভা কেন্দ্র দিকে আমরা চলে যাই, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে বোলপুর লোকসভা কেন্দ্র। এটিও কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেসের শক্তশালী ঘাঁটি বলাই চলে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে ভোট পেতে পারে প্রায় 46%-এর মতো এবং বিজেপি এখান থেকে ভোট পেতে পারে প্রায় 24%-এর মতো এবং বাম কংগ্রেস জোট এখান থেকে ভোট পেতে পারে প্রায় 8%-এর মতো বোলপুর লোকসভা কেন্দ্র থেকে। অর্থাৎ শেষ মুহূর্তে সমীক্ষা যেটা উঠে আসছে গ্রাউন্ড লেভেল থেকে, এই আসনটি তৃণমূল কংগ্রেসের দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। তারপরে আমরা দেখব সম্ভাব্য ফলাফল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কী হতে চলেছে। আপনারা জানেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে 2019 সালে লোকসভা ভোটে অল্প ভোটের মার্জিনে, একদম অল্প ভোটের মার্জিনে এখান থেকে বিজেপি জয়লাভ করেছিল। আসন্ন লোকসভা ভোটে এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছে কীর্তি আজাদ ছিল এবং তার প্রতিপক্ষ এখানে বিজেপির প্রার্থী ছিল দিলীপ ঘোষ। অর্থাৎ তাদের মধ্যে কিন্তু একটা টান টান উত্তেজনা। আপনারা জানেন দিলীপ ঘোষ কিন্তু একটা বিজেপির শক্তশালী মুখ, এখান থেকে কিন্তু দিলীপ ঘোষ অল্প ভোটের মার্জিনে হলেও জয়লাভ করার সম্ভাবনা একটা রয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে। তারপর যদি আমরা পরবর্তী লোকসভা কেন্দ্র থেকে লক্ষ্য রাখি, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে বর্ধমান পূর্ব। এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছে এখান থেকে ডক্টর শর্মিলা সরকার এবং তার প্রতিপক্ষ বিজেপির প্রার্থী ছিল এখানে অসীম সরকার। অর্থাৎ তাদের মধ্যে কিন্তু একটা টান টান উত্তেজনা হলো, এখান থেকে বিশাল ভোটের মার্জিনে হলেও ডক্টর শর্মিলা সরকার কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে জয়লাভ করতে চলেছে এই আসনটি থেকে, এমনটাই কিন্তু গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসছে। তারপরে যদি আমরা পুরুলিয়া লোকসভা কেন্দ্রের দিকে লক্ষ্য রাখি, পুরুলিয়া লোকসভা কেন্দ্রটি কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে আমরা যেতে দেখতে পাচ্ছি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে যেটা গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসছে, ওখানকার সাধারণ মানুষের যেটা বক্তব্য এবং স্বনামধন্য চ্যানেলগুলো থেকে যেটা সম্ভাব্য ফলাফলে উঠে আসছে, সেখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেতে পারে প্রায় 46%-এর মতো এবং বিজেপি প্রার্থী এখানে ভোট পেতে পারে প্রায় 41%-এর মতো এবং বাম কংগ্রেস তারা ভোট পেতে পারে 10%-এর মতো পুরুলিয়া লোকসভা কেন্দ্রটি থেকে। অর্থাৎ সম্ভাব্য ফলাফল এখান থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে। তারপর যদি আমরা দেখি ঘাটাল লোকসভা কেন্দ্র, আপনারা জানেন ঘাটাল লোকসভা কেন্দ্র যদি আপনাদের বিধানসভা ভোটের ফলাফল বলি এবং 2019
সালে লোকসভা ভোটের ফলাফল বলি, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে রয়েছে। 2019 সালে এখান থেকে দীপক অধিকারী অরূপে দেব এখান থেকে বিশাল ভোটের মার্জিনে জয়লাভ করেছিল। আর আসন্ন লোকসভা ভোটে আবারও দেবকে প্রার্থী করেছে। দেব এখান থেকে ভোট পেতে পারে প্রায় 47% মতো, এবং তার প্রতিপক্ষ হিরণ চট্টোপাধ্যায় ভোট পেতে পারে 33%, এবং বাম জোট ওখান থেকে ভোট পেতে পারে ওই 12-13% মতো। অর্থাৎ ঘাটাল লোকসভা কেন্দ্রটি আবারও 2019 সালের লোকসভা ভোটের মতো তৃণমূল কংগ্রেসের দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। সম্ভাব্য ফলাফলে কিন্তু এটাই উঠে আসছে। তারপরে যদি আমরা পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে লক্ষ্য রাখি, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে আরামবাগ। এই আরামবাগ লোকসভা কেন্দ্রে 2019 সালে লোকসভা ভোটে এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপরূপা পোদ্দার জয়লাভ করেছিল। আর এই আসন্ন লোকসভা ভোটে কিন্তু এই লোকসভা আসনটি থেকে, অর্থাৎ আরামবাগ লোকসভা আসনটি থেকে আর অপরূপা পোদ্দারকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেনি। এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছে মিতালি বাগকে। অর্থাৎ এখান থেকে যেটা সম্ভাব্য ফলাফল উঠে আসছে, আরামবাগ লোকসভা কেন্দ্রটি কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির টান উত্তেজনা হতে চলেছে। অর্থাৎ 4 জুন যখন ভোট গণনা হবে, সেখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো, এমনটাই কিন্তু ওখানে সাধারণ মানুষের বক্তব্য। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ ভোট পেতে পারে প্রায় 46% মতো, এবং বিজেপি প্রার্থী তারা ভোট পেতে পারে প্রায় 43.5% মতো, এবং সিপিএম জোট তারা ভোট পেতে পারে 6% মতো আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে। তারপর যদি আমরা পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে চলে যাই, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে হুগলি। এই হুগলি লোকসভা কেন্দ্রটি থেকে 2019 সালে লোকসভা ভোটে এখানে লকেট চ্যাটার্জি জয়লাভ করেছিল, এবং তার প্রতিপক্ষে আসন্ন লোকসভা ভোটে অর্থাৎ 2024 লোকসভা ভোটে আবারও বিজেপি তাকেই ভরসা করেছে, লকেট চ্যাটার্জিকে এখান থেকে আবারও হুগলি থেকে প্রার্থী করেছে। এবং তার প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল দিদি নাম্বার অভিনেত্রী রচনা ব্যানার্জি। রচনা ব্যানার্জিকে এবার তৃণমূল কংগ্রেস ময়দানে নামিয়েছিল হুগলি থেকে। আর হুগলি থেকে যেটা সম্ভাব্য ফলাফল উঠে আসতে পারে, এখান থেকে কিন্তু লকেট চ্যাটার্জি আর জয়লাভ করতে পারবে না, এমনটাই কিন্তু ওখানকার সাধারণ মানুষের বক্তব্য। তারা বলছে এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি ভোট পেতে পারে 45% মতো, এবং লকেট চ্যাটার্জি ভোট পেতে পারে 33% মতো, এবং বাম কংগ্রেস জোট তারা ভোট পেতে পারে 20% মতো। অর্থাৎ সম্ভাব্য ফলাফলে কিন্তু এটাই উঠে আসছে। আপনারাও বেশি করে কমেন্ট করে জানান যে হুগলি লোকসভা কেন্দ্রটি কার দখলে যেতে চলেছে। তারপরে যদি আমরা পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে লক্ষ্য রাখি, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে হাওড়া। এই হাওড়া লোকসভা কেন্দ্র থেকে প্রসূন ব্যানার্জি কিন্তু 2019 সাল বলুন 2014 সাল বলুন বিশাল ভোটের মার্জিনে জয়লাভ করেছিল লোকসভা ভোটে। আসন্ন লোকসভা ভোটে আবারও তৃণমূল কংগ্রেস তাকেই প্রার্থী করেছে, তার প্রতি ভরসা রেখেছে। এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবার ভোট পেতে পারে 44%, এবং বিজেপি প্রার্থী এখান থেকে ভোট পেতে পারে প্রায় 42% মতো, এবং বাম কংগ্রেস তাদের ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে 9% মতো। অর্থাৎ সম্ভাব্য ফলাফলে যেটা উঠে আসছে, হাওড়া লোকসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। তারপর যদি আমরা পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে লক্ষ্য রাখি, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে আসানসোল। এই আসানসোল লোকসভা কেন্দ্র থেকে একেবারে টান উত্তেজনা, কারণ একদিকে যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছে শত্রুঘ্ন সিনহা, তার প্রতিপক্ষ এখানে বিজেপির কিন্তু ক্যান্ডিডেট হেভিওয়েট একেবারে। আপনারা জানেন যে বিজেপির ক্যান্ডিডেট ওখান থেকে যে রয়েছে, সেখান থেকে কিন্তু বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে 2019 সালে লোকসভা ভোটে জয়লাভ করেছিল। এবার কিন্তু তাকে বিজেপি আসানসোল থেকে প্রার্থী করেছে। আর এখান থেকে তৃণমূল কংগ্রেস এবার ভোট পেতে পারে 44%, বিজেপি ভোট পেতে পারে 36%, এবং বাম তারা ভোট পেতে পারে প্রায় ওই মোটামুটি 9-10% মতো আসানসোল লোকসভা কেন্দ্র থেকে। তারপরে যদি আমরা পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে লক্ষ্য রাখি, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে ঝাড়গ্রাম। এই লোকসভা কেন্দ্রটিও কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূল কংগ্রেস এখানে ভোট পেতে পারে প্রায় 43% মতো, এবং বিজেপি তাদের ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে 38% মতো, এবং বাম কংগ্রেস তাদের ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে 12% মতো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে। তারপর যদি পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে আপনাদের নিয়ে যাই, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে শ্রীরামপুর। এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যখন একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছে এখান থেকে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা, প্রতিপক্ষ এখান থেকে প্রবীর শঙ্কর বিশ্বাস রয়েছে বিজেপি থেকে প্রার্থী। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে এবার যেটা হতে পারে সম্ভাব্য ফলাফল, যেটা গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসছে, এখান থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেতে চলেছে প্রায় 43% মতো, এবং বিজেপি তারা এখান থেকে ভোট পেতে পারে প্রায় 32% মতো, এবং বাম কংগ্রেস তাদের ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে শ্রীরামপুর থেকে প্রায় 16% মতো। অর্থাৎ সম্ভাব্য ফলাফল যেটা উঠে আসছে গ্রাউন্ড লেভেল থেকে 2019 সালে লোকসভা ভোটের মতো এবারও কিন্তু কল্যাণ ব্যানার্জি বিশাল ভোটের মার্জিনে জয়লাভ করতে চলেছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে, এমনটাই কিন্তু শেষ মুহূর্তে জনমত সমীক্ষায় উঠে আসছে। তারপরে যদি আমরা পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে চলে যাই, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে মালদা উত্তর। এই মালদা উত্তর লোকসভা কেন্দ্রে আপনারা জানেন 2019 সালে লোকসভা ভোটে এখান থেকে বিজেপির প্রার্থী খগেন মুর্মু জয়লাভ করেছিল। আর খগেন মুর্মুকে আবারও বিজেপি এখান থেকে প্রার্থী রয়েছে, এবং 2019 সালে যে এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল তাকে কিন্তু মৌসুম নূরকে আর প্রার্থী করেনি। এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছে প্রসূন ব্যানার্জি, প্রাক্তন IPS, এবং তার প্রতিপক্ষ কংগ্রেস থেকে এখানে প্রার্থী রয়েছে মুস্তাক আলম। অর্থাৎ ত্রিমুখী লড়াই হলেও এবার কিন্তু সংখ্যালঘু ভোট অতটা ভাগ হওয়ার সম্ভাবনা নেই মালদা উত্তর থেকে। এখান থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস অল্প ভোটের মার্জিনে হলেও জয়লাভ করতে চলেছে। তারপরে যদি পরবর্তী লোকসভা কেন্দ্র দিকে লক্ষ্য রাখি, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে মালদা দক্ষিণ। এই মালদা দক্ষিণের লোকসভা কেন্দ্র থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের এবার প্রার্থী ছিল শাহনাজ আলী রেহান, এবং তার প্রতিপক্ষ কংগ্রেস থেকে প্রার্থী রয়েছে ঈসা খান চৌধুরী।
তাদের মধ্যে কিন্তু একটা টক্কর হওয়ার সম্ভাবনা রয়েছে। মিডিল থেকে এখানে রয়েছে বিজেপি। যদি সংখ্যালঘু ভোট সেইভাবে ভাগ হয় তাহলে কিন্তু মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রটি বিজেপি জিতলেও জিততে পারে। আপনারা জানেন 2019 সালে এখান থেকে লোকসভা ভোটে কিন্তু বিজেপি খুব একটা খারাপ ভোট পায়নি, তারা কিন্তু ভালো ভোট পেয়েছিল। আর আসন্ন লোকসভা ভোট এখান থেকে কিন্তু যেটা সম্ভাব্য ফলাফলে গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসছে জনমত সমীক্ষায়, সেখান থেকে কিন্তু কংগ্রেস জিতলেও জিততে পারে অল্প ভোটের মার্জিনে। তারপরে যদি পরবর্তী লোকসভা কেন্দ্র থেকে আপনাদের নিয়ে যাই, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে জলপাইগুড়ি। এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রটি কিন্তু এবার বিজেপির দখলে যেতে চলেছে। অর্থাৎ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে যেটা সম্ভাব্য ফলাফল হতে পারে, তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে প্রায় 40% মতো, এবং বিজেপি তাদের ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় 46% মতো, এবং বাম জোট তাদের ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে 12% মতো। আপনাকে আগেই বললাম যে উত্তরবঙ্গের যে লোকসভা আসনগুলি রয়েছে সেখানে কিন্তু বরাবরই বিজেপি শক্তিশালী। 2019 সালে লোকসভা ভোটে কিন্তু উত্তরবঙ্গ থেকে বিশাল সিট পেয়েছিল বিজেপি। এবারও কিন্তু তাদের ব্যতিক্রম হবে না, উত্তরবঙ্গ থেকে কিন্তু উত্তরবঙ্গের সিটগুলি বিজেপি পাবে বলেই সম্ভাব্য ফলাফলে উঠে আসছে। তারপর যদি পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে আপনাদের নিয়ে যাই, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে আলিপুরদুয়ার। এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রটি কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত যেটা ওখানে যে ভোট হয়েছে সম্ভাব্য ফলাফলে যেটা উঠে আসে, সাধারণ মানুষের যেটা বক্তব্য, ওখান থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে প্রায় 41% মতো, এবং বিজেপি প্রার্থী এখান থেকে ভোট পেতে পারে প্রায় 46% মতো, এবং বাম কংগ্রেস তারা ভোট পেতে পারে প্রায় 8% মতো আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে। তারপর যদি পরবর্তী লোকসভা কেন্দ্র থেকে নিয়ে যাই, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে বালুরঘাট। এই বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির রাজ্য সভাপতি অর্থাৎ এখান থেকে সুকান্ত মজুমদার প্রার্থী ছিল বালুরঘাটের সাংসদ 2019 সালের লোকসভা ভোটে, এবং আসন্ন লোকসভা ভোটে বিজেপি তাকেই প্রার্থী করেছিল, অর্থাৎ তার উপরে ভরসা রেখেছিল। বালুরঘাট থেকে কিন্তু এবার সুকান্ত মজুমদার হারতে চলেছে, এমনটাই কিন্তু ওখানকার সাধারণ মানুষের বক্তব্য। সুকান্ত মজুমদার ভোট পেতে পারে 41%, এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেতে পারে 42%, এবং বাম কংগ্রেস তারা ভোট পেতে পারে ওই 8-9% মতো। তারপরে যদি আমরা পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে আপনাদের নিয়ে যাই, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে বনগাঁ। এই বনগাঁ লোকসভা কেন্দ্রটি কিন্তু বিজেপির দখলে যেতে পারে। বনগাঁ থেকে আপনারা জানেন শান্তনু ঠাকুর এখান থেকে বিজেপির প্রার্থী রয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখান থেকে ভোট পেতে পারে প্রায় 39% মতো, বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ভোট পেতে পারে 42% মতো, এবং বাম কংগ্রেস তারা ভোট পেতে পারে প্রায় 11% মতো বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে। তারপরে যদি আমরা পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে আপনাদের নিয়ে যাই, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে রানাঘাট। এই রানাঘাটে কিন্তু এখন একেবারে টান উত্তেজনা ছিল লোকসভা ভোটে, এবং সম্ভাব্য ফলাফলে কিন্তু কী হতে চলেছে সেটা কিন্তু কেউ বলতে পারছে না। কারণ রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছে মুকুটমণি অধিকারী, অর্থাৎ বিজেপি নেতা কিন্তু তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরে তৃণমূল কংগ্রেস ওখান থেকে প্রার্থী করেছিল, আর সম্ভাব্য ফলাফলে রানাঘাট থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে গ্রাউন্ড লেভেল থেকে যেটা উঠে আসছে। তারপরে যদি পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে আপনি নিয়ে যাই, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে ব্যারাকপুর। এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র কিন্তু অর্জুনের গড় বলা হয়। অর্জুন সিং এখান থেকে 2019 সালে লোকসভা ভোটে বিজেপির হয়ে জয়লাভ করেছিল, পরে কিন্তু তিনি কিন্তু আবার তৃণমূল কংগ্রেসে জয়েন হয়েছিল, অর্থাৎ এক কথায় বলতে গেলে দলবদলু বলা চলে। অনেকেই কিন্তু সাধারণ মানুষ তাকে দলবদলু বলছে। এখান থেকে সম্ভাব্য ফলাফলে কিন্তু এবার পার্থ ভৌমিক এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, তার ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে 46% মতো, এবং দ্বিতীয় পজিশনে যেতে পারে অর্জুন সিনহা, অর্থাৎ অর্জুন সিনহার কিন্তু এই ব্যারাকপুর লোকসভা আসনটি হাতছাড়া হতে চলেছে, এমনটাই কিন্তু শেষ মুহূর্তে সমীক্ষায় উঠে আসছে। আপনারা বেশি বেশি কমেন্ট করে জানান যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটি কার দখলে যেতে চলেছে। তারপরে যদি আমরা পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে লক্ষ্য রাখি, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে দার্জিলিং। এই দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে কিন্তু তৃণমূলের সবথেকে যদি দুর্বল ঘাঁটি বলা হয় সেটা হচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্র। কারণ আর বিজেপি যদি শক্তশালী ঘাঁটি বলা হয়, যে 42টি লোকসভা আসন রয়েছে আমাদের রাজ্যের মধ্যে, সবথেকে শক্তশালী ঘাঁটি হচ্ছে দার্জিলিং। আপনারা জানেন 2019 সালে লোকসভা ভোটে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে বিশাল ভোটের মার্জিনে বিজেপি জয়লাভ করেছিল। আর আসন্ন লোকসভা ভোটে কিন্তু তারা আবারও জয়লাভ করতে চলেছে দার্জিলিং থেকে, অর্থাৎ বিজেপি কিন্তু সর্বোচ্চ এই লোকসভা কেন্দ্রটি থেকে, বাংলার 42 যে লোকসভা কেন্দ্র রয়েছে, সর্বোচ্চ এই দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে বেশি ভোট পেতে পারে বিজেপি, প্রায় 51% মতো তাদের ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী লোকসভা কেন্দ্র থেকে যদি আপনাদের নিয়ে যায়, পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে কলকাতা দক্ষিণ। এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে একদিকে যখন মালা রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছে, অপরদিকে এখান থেকে দেবশ্রী চৌধুরীকে বিজেপি প্রার্থী করেছে। আপনারা জানেন দেবশ্রী চৌধুরী 2019 সালের লোকসভা ভোটে রায়গঞ্জ থেকে জয়লাভ করেছিল, কিন্তু রায়গঞ্জ থেকে আর তাকে প্রার্থী করা হয়নি, কলকাতা দক্ষিণ থেকে প্রার্থী করা হয়েছে। আর সম্ভাব্য ফলাফল যেটা উঠে আসছে, তৃণমূল কংগ্রেস এখান থেকে ভোট পেতে পারে প্রায় 40% মতো মালা রায়, এবং বিজেপির হয়ে এখান থেকে দেবশ্রী চৌধুরী ভোট পেতে পারে, এবং এখান থেকে সিপিএম ভোট পেতে পারে প্রায় 11% মতো কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে। তো এটাই ছিল শেষ মুহূর্তে জনমত সমীক্ষা। আপনারাও বেশি বেশি কমেন্ট করে জানান যে বিজেপি কতগুলো আসন পেতে পারে 42টি আসনের মধ্যে, এবং তৃণমূল কংগ্রেস কতগুলো আসন পেতে পারে। সম্ভাব্য ফলাফল যেটা উঠে আসছে সেখান থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু এবার 42 আসনের মধ্যে বাজিমাত করতে চলেছে, অর্থাৎ তৃণমূল